আমার স্বামীর মাসিক বেতন তিনি তার পুরোটাই পরিবারকে দিয়ে দিতেন। আমি তাকে শুধু একটাই প্রশ্ন করেছিলাম, তুমি কি তোমার বেতনের সামান্য অংশ আমাদের পরিবারের জন্য আলাদা করে রাখতে পারো না? তিনি বিদ্রূপের হাসি হাসলেন। টেবিলের উপর ফোনটা অনবরত কেঁপে উঠল। আমি স্ক্রিনের দিকে তাকালাম। ভাইবারে একটা মেসেজ এসেছে। পাঠিয়েছি আমার দেবর সিয়াম, যে কোনোদিন আমাকে ভাবি বলে ডাকেনি। ভাই, বাঁচা, মারাত্মক ঝামেলায় পড়েছি, 24 লাখ টাকা লাগবে। মেসেজের নিচে একটা হাত জোড় করে ক্ষমা চাওয়ার ইমোজি। আমার স্বামী রনি ফোনটা স্ক্রিনের দিকটা নিচে দিয়ে টেবিলের ওপর করে রাখল। তারপর খুব নির্বিকারভাবে চামচ দিয়ে প্লেটে ভাত বেড়ে নিল। চোখের একটা পলকও পড়ল না তার। তোমার ভাইয়ের আবার কি হলো? আমি জিজ্ঞেস করলাম। ও তো এখনও ছোট, ওর আবার কি এমন বড় সমস্যা হবে? সে খুব শান্ত গলায় উত্তর দিল, 24 লাখ টাকা কিন্তু ছোট কোনো অঙ্ক নয়। আমি বললাম, ও ওর এক বন্ধুর সাথে একটা ছোটোখাটো ব্যবসা শুরু করতে চায়, ক্যাপিটাল লাগবে। আমার প্রায় হেসেই ফেলার দশা হলো। সিয়ামের বয়স 26 বছর। কাপড় বদলানোর চেয়েও দ্রুত সে চাকরি বদলায়। আর তার সবচেয়ে বড় শখ হলো ফ্রেন্ডের সাথে গুলশানের লাউঞ্জ আন্ডারগ্রাউন্ড ক্যাসিনো ক্লাবে গিয়ে প্রজেক্ট ইনফেকশন করা। ও যেটাকে ছোট ব্যবসা বলছে, সেটা আসলে জুয়া খেলার দেনা। আমাদের কাছে এত ক্যাশ টাকা নেই। আমি সত্যিটাই বললাম, কারণ এই সংসারে টাকা পয়সার প্রতিটি হিসাব আমার নখ দর্পণে। তোমার মিড ইয়ার বোনাসের যে লাখখানেক টাকা বাকি আছে, সেটা কি এখনও আছে? আমি আমার ওখান থেকে আরও কিছু মিলিয়ে দেব, ওটা আপাতত ওকে দিয়ে দাও। তোমার নিজের টাকা কোথায়? আমি সরাসরি ওর চোখের দিকে তাকালাম। গত মাসে তোমার বেতনটা কোথায় গেল? 3,20,000 টাকা বেতন পাও তুমি, অথচ এই সংসারে তার 1 টাকাও ঢুকতে দেখিনি। রনি সুপের বাটিটা ধপ করে টেবিলের উপর নামিয়ে রাখল। তার মুখটা মুহূর্তেই থমথমে হয়ে গেল। আমি টাকাটা আম্মাকে দিয়ে দিয়েছি। আমার শরীরটা ভালো যাচ্ছে না, ওনার টাকার দরকার নেই। আমার ভাইয়ের কোনো চাকরি নেই, ওর হাত খরচের দরকার নেই। তার মানে তোমার 3,20,000 টাকার পুরো বেতনটাই তুমি তোমার মার ভাইয়াকে দিয়ে দাও? আমাদের নিজেদের মধ্যে একটা টাকাও রাখো না? তাতে কোনো সমস্যা আছে? সে ভ্রুকুচকে চরম অবজ্ঞা নিয়ে আমার দিকে তাকালো। ওটা আমার টাকা, আমি কঠোর পরিশ্রম করে ওটা আয় করি। বুকের ভেতর দলা পাকিয়ে আসা রাগটাকে চেপে রাখার জন্য আমি একটা দীর্ঘশ্বাস নিলাম। রনি, আমরা বিয়ে করেছি। এই ফ্ল্যাটের হোম লোনের কিস্তি আমি দিই, গ্যাস, বিদ্যুৎ, পানি আর সোসাইটির সার্ভিস চার্জ আমি দিই। এমনকি প্রতিদিনের কাঁচা বাজার আর সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিসও আমি কিনি। তুমি এই সংসারের একটা অংশ। আমাদের নিজেদের ভবিষ্যতের জন্য কি তোমার বেতনের সামান্য অংশও তুলে রাখা উচিত নয়? এই প্রথম আমি এত সরাসরি ওর সাথে কথা বললাম। গত 3 বছর ধরে আমি সবসময় ভেবে এসেছি যে ও একদিন না একদিন আমার পরিস্থিতিটা বুঝবে। আমি ভাবতাম সংসার মানে দুজনের যৌথ দায়িত্ব, কিন্তু আজ বুঝতে পারলাম আমি কতটা ভুলের মধ্যে ছিলাম। রনি কুৎসিত একটা উপহাসের হাসি হাসল। সেই হাসির শব্দটা বরফ শীতল সূচের মতো আমার কানে এসে বিঁধল। দিয়া, দয়া করে একটু বাস্তবে ফেরতো। আমি টাকা আয় করি কারণ আমার সেই যোগ্যতা আছে। আমি কিভাবে খরচ করব সেটা আমার পার্সোনাল স্ট্র্যাটেজি। মার ভাইকে টাকা দেওয়াটা আমার পরিবারের প্রতি ভালোবাসা আর দায়িত্ব প্রকাশের নিজস্ব উপায়। সে কিছুটা আমার দিকে ঝুঁকে এলো। প্রতিটি শব্দ আমার মুখে চরের উপরে সে আছড়ে পড়ল। আমার ব্যাপারে হস্তক্ষেপ করার কোনো অধিকার তোমার নেই। তুমি মাসে সামান্য কটা টাকা আয় করো। ফ্ল্যাটের কিস্তি দেওয়ার পর তোমার কাছে আর কিছু অবশিষ্ট থাকে? আর এখন তুমি এসেছো আমার 3,20,000 টাকার হিসাব নিতে? নিজের যোগ্যতা নিয়ে একটু ভাবো। তোমাকে কতটা হাস্যকর শোনাচ্ছে বুঝতে পারছো? টেবিলের নিচে আমার হাত দুটো রাগে কাঁপছিল। ঠিক আছে, আমি শুধু এই দুটো শব্দ উচ্চারণ করলাম। ঘরটা হঠাৎ করে একদম নিস্তব্ধ হয়ে গেল। রনি আমার এমন শান্ত প্রতিক্রিয়া দেখে কিছুটা অবাক হলো। হয়তো সে ভেবেছিল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করব বা ওর সাথে একটা বিশাল ঝগড়া বাঁধিয়ে দেব। কিন্তু আমি তার কিছুই করলাম না। আমি খুব শান্তভাবে চেয়ার ছেড়ে উঠলাম এবং টেবিল থেকে আমার ফোনটা তুলে নিলাম। আমার খাওয়া শেষ। আমি ঘুরে দাঁড়ালাম। সোজা আমার স্টাডি রুমে ঢুকে দরজাটা শক্ত করে আটকে দিলাম।
আমার পেছনে রনির সেই অহংকারী আর তাচ্ছিলের হাসিটা শুনতে পেলাম। আমি আমার ল্যাপটপটা খুললাম। স্ক্রিনে আর আনরিড ইমেল জলজল করছে। ফ্রম HR ডিরেক্টর, সাবজেক্ট কনফার্মেশন অফ পার্সোনাল ফর প্রজেক্ট টিম, অ্যাসেসমেন্ট টু ইউসে ব্রেঞ্চ। আমি ইমেলটাতে ক্লিক করলাম। সাথে অ্যাটাচড ফাইল হিসেবে রয়েছে আমেরিকার ব্রাঞ্চে 6 মাসের একটা বিজনেস ট্রিপের চুক্তিপত্র। অ্যাসাইনমেন্টটা 6 মাসের, সেখানে আমার স্যালারি ডাবল হয়ে যাবে। কোম্পানি থেকে একটা প্রাইভেট অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে, আর আমার যাবতীয় লিভিং এক্সপেন্স কোম্পানি বহন করবে। গত সপ্তাহে আমার বস এই সুযোগটার কথা আমার সাথে আলোচনা করেছিলেন। সে সময় আমি বলেছিলাম পরিবারের সাথে একটু কথা বলে জানাবো, কিন্তু এখন আর তার কোনো প্রয়োজন নেই। আমি ফোনটা তুলে নিয়ে কোম্পানির HR ডিরেক্টরকে কল করলাম। হ্যালো স্যার, আমি দিয়া বলছি। হ্যাঁ দিয়া, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো? ওপাশ থেকে স্যার বেশ উৎসাহ নিয়ে জিজ্ঞেস করলেন। জি স্যার, নিয়েছি। আমি কন্ট্রাক্ট সাইন করছি। আমাকে কবে নাগাদ জয়েন করতে হবে? যত দ্রুত সম্ভব। ওখানকার প্রজেক্ট টিম খুব তাড়াহুড়ো করছে। তুমি কি এখনই ফ্লাই করতে পারবে? যে কোনো সময় স্যার। ফোনটা রাখার পর ল্যাপটপটা প্রিন্টারের সাথে কানেক্ট করে কন্ট্যাক্ট পেপারটা প্রিন্ট করে নিলাম। কাগজটা প্রিন্টার থেকে বেরিয়ে আসার পর মৃদু শব্দে ঘরটা ভরে গেল। আমি কলমটা তুলে নিলাম এবং শেষ পাতার সিগনেচারের জায়গায় নিজের নামটা লিখলাম, দিয়া। প্রতিটি টান ছিল একদম স্পষ্ট আর দৃঢ়। সাইন করার পর আমি কন্ট্যাক্টটা স্ক্যান করলাম এবং পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে HR ডিপার্টমেন্টে মেল করে পাঠিয়ে দিলাম। সব কাজ শেষ করে আমি চেয়ারে হেলান দিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। জানালার বাইরে ঢাকা শহরের রাতটা তখন গভীর আর অন্ধকার, কিন্তু আমার মনের ভেতরটা তখন একদম পরিষ্কার এবং শান্ত। অধিকার, তাই তো? খুব শীঘ্রই তুমি বুঝতে পারবে কার আসলে অধিকার আছে, আর কে নিজের সব অধিকার হারাতে বসেছে। পরের দিন সকালে আমি আমার রোজকার নিয়মেই ঘুম থেকে উঠলাম। রনি তখনও ঘুমাচ্ছিল। গতরাতেও নিশ্চয়ই ওর মা আর ভাইয়ের সাথে মাঝরাত পর্যন্ত প্ল্যান করেছে যে কিভাবে আমার কাছ থেকে বাকি লাখখানিক টাকাও হাতে নেওয়া যায়। আমি ওকে ডাকলাম না। আমি ওয়াকইন ক্লোজেটে ঢুকে সবচেয়ে বড় ট্রলি ব্যাগটা বের করলাম। আমার প্রতিটি মুভমেন্ট ছিল খুব ধীর এবং সতর্ক। আমি মাত্র কয়েক জোড়া জামা কাপড়, প্রয়োজনীয় প্রসাধন, ল্যাপটপ আর কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দরকারি কাগজপত্র ব্যাগে ভরলাম। ক্লোজেটের ওর পাশের অংশটায় ঝুলছিল দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি, শার্ট আর ঘড়ি। কোনোটার বডি ট্যাগও এখনও ছেঁড়া হয়নি। তার প্রতিটি জিনিসও কিনেছে ওর সেই তথাকথিত নিজের খাটাখাটুনি টাকা দিয়ে। অথচ এই যে 120 স্কোয়ার ফিটের ধানমন্ডির ফ্ল্যাটটায় ও এখন বুক ফুলিয়ে ঘুমাচ্ছে, এটার ডাউন পেমেন্ট দেওয়া হয়েছিল বিয়ের আগে আমার জমানো টাকা থেকে। আর প্রতি মাসের ব্যাংকের লোনের কিস্তিটাও কাটে আমার স্যালারি অ্যাকাউন্ট থেকে। আমি জিনিসগুলোর দিকে তাকালাম, কিন্তু অলৌকিকভাবে আমার মনের ভিতর কোনো কষ্ট বা ক্ষোভ অনুভব করলাম না। সব কিছু একদম শূন্য লাগছিল। প্যাকিং শেষ করে ট্রলি ব্যাগটা দরজার পেছনে এমন একটা জায়গায় রাখলাম যা সহজে নজরে পড়ে না। তারপর আমি স্টাডিরুমে গেলাম। লুকানোর লকারটা খুললাম। ভেতরে ছিল ফ্ল্যাটের ডিড আর মূল দলিল, মিউটেশন পেপার আর আমার সব একাডেমিক সার্টিফিকেট আর কিছু এমার্জেন্সি ক্যাশ টাকা। আমার নিজের যত ডকুমেন্ট ছিল তার সবগুলো গুছিয়ে হ্যান্ডব্যাগে ঢুকিয়ে নিলাম। লকারের ভেতরে যে কয়টা ক্যাশ টাকা ছিল আমি তা গোনারও প্রয়োজন মনে করলাম না। পুরোটাই তুলে নিলাম। সবশেষে লকারের ভেতরে পড়ে রইল শুধু আমাদের লাল রঙের কাবিননামাটা। আমি পাসওয়ার্ড না কেটে লকারটা বন্ধ করে দিলাম, কিন্তু এর ভেতরটা তখন পুরোপুরি ফাঁকা। হ্যান্ডব্যাগটা ট্রলি ব্যাগের পাশে এনে রাখলাম। সব কিছু শেষ করতে করতে ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে। আমি ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলাম। লাইট জ্বালালাম না। পুরো বাড়িটা যেন এক ভোতরের নীরবতায় ডুবে আছে। ফ্রিজের একটা মৃদু গুঞ্জন আর বেডরুম থেকে রনির গভীর ঘুমানো নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। আমাদের বিয়ের বয়স 3 বছর। আজ প্রথম এই বাড়িটাকে, যেটাকে আমি সংসার বলে ভাবতাম, একজন বহিরাগত মানুষের চোখে দেখলাম। দেয়ালে তখনও আমাদের বিয়ে বড় বাধাই করা ছবিটা ঝুলছিল। ছবিতে ও আমাকে জড়িয়ে ধরে মিষ্টি করে হাসছিল, আর আমার মুখেও ছিল একরাশ সুখী মেয়ের হাসি। সে সময় আমি বিশ্বাস করেছিলাম
আমরা আজীবন একে অপরের শক্তি হয়ে থাকব। কিন্তু আজ বুঝলাম ওটা কেবলই আমার একটা মরীচিকা ছিল। ওর আপনজন আমি কখনোই ছিলাম না। ওদের কাছে আমি ছিলাম কেবলই একটা কলুর বলদ, যার কাজ হলো রনির ভয় অহংকার টিকিয়ে রাখা, আর ওর অলস ভাইয়ের জুয়ার দেনা শোধ করা, আর ওর পরিবারের আবদার মেটানো। অথচ নিজের অধিকারের কথা বলতে গেলেই আমি পর। হঠাৎ করে সোফায় রাখা আমার ফোনের স্ক্রিনটা জ্বলে উঠল। কোম্পানির অ্যাডমিন ডিপার্টমেন্ট থেকে একটা মেসেজ এসেছে। প্রিয় দিয়া, আপনার ফ্লাইট বুক করা হয়েছে। আজ দুপুর 2টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আপনার ফ্লাইট। শুভযাত্রা ম্যাম। আমি মাত্র দুটো শব্দ লিখে রিপ্লাই দিলাম, পেয়েছি, ধন্যবাদ। রনি সকাল 9টার দিকে ঘুম থেকে উঠল। যখন সে আমাকে ড্রয়িং রুমে ব্যাগ গুছিয়ে বসে থাকতে দেখল, সে কিছুটা অবাক হলো। কি ব্যাপার, আজ অফিসে যাবে না? আমি লিভ নিয়েছি। আচ্ছা। সে আর বেশি কিছু না জিজ্ঞেস করে সোজা বাথরুমের দিকে হাঁটা দিল। ভালোই হয়েছে, আজ তুমি ফ্রি আছো। চলো, ব্যাংকে গিয়ে তোমার মিডিয়ার বোনাসের টাকাটা তুলে নিয়ে আসি। আমি শুধু একদৃষ্টিতে শূন্য চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। আমার এমন চাহনি দেখে সে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল। সেবার হাতে তার হাতটা থেমে গেল। এভাবে তাকিয়ে আছো কেন? আমার ভাইয়ের টাকার খুব জরুরি দরকার, দেরি করা যাবে না। আমি যেতে পারবো না। আমি শান্ত গলায় জবাব দিলাম। কেন, আজ না তুমি লিভ নিয়েছ? সে তার গলার আওয়াজ একচোট বাড়িয়ে দিল। আমার একটা জায়গার যাওয়ার আছে। আমার ভাইয়ের এই বিপদের চেয়েও বড় কোনো কাজ আছে তোমার? সে তার ধৈর্য হারিয়ে চেঁচিয়ে উঠল। আমি একটা দীর্ঘশ্বাস নিলাম, সোফা ছেড়ে উঠে দাঁড়ালাম এবং সরাসরি ওর চোখের দিকে তাকালাম। হ্যাঁ রনি, জীবনে তোমার ওই পরজীবী পরিবারের চেয়েও অনেক গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর এখন সময় এসেছে নিজের কথা ভাবার। কি আজে বাজে কথা বলছো? সে হাতের সেবারটা নাড়াতে নাড়াতে চিৎকার করে উঠল। মুখটা রাগে লাল হয়ে গেছে। তুমি কি পাগল হয়ে গেছো দিয়া? আমি তো শুধু তোমার বোনাসের টাকাটা চাচ্ছি। এটা আমার ভাইয়ের ভবিষ্যতের জন্য। আমি ওকে আর কোনো উত্তর দিলাম না। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। হ্যান্ডব্যাগটা কাঁধে নিয়ে দরজার আড়াল থেকে বড় ট্রলি ব্যাগটা টেনে বের করলাম। সেই বিশাল ট্রলি ব্যাগটা দেখা মাত্রই রনি হঠাৎ থমকে গেল। ওর চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। এই ব্যাগ নিয়ে তুমি কোথায় যাচ্ছ? আমি কোম্পানির কাজে 6 মাসের জন্য আমেরিকায় যাচ্ছি। দরজাটা খুলতে খুলতে আমি খুব শান্তভাবে বললাম। সে উপহাসের ভঙ্গিতে জোরে হেসে উঠল। তার গলার স্বরে তখনও অহংকার। আমেরিকা? তুমি কি ভাবছ বিদেশ যাওয়ার ভয় দেখিয়ে আমাকে চমকে দেবে? ঠিক আছে, যাও, দেখি আমার সাপোর্ট ছাড়া তোমার ওই সামান্য কয় টাকার বেতনে তুমি কিভাবে চলো। কিন্তু যাওয়ার আগে সিয়ামের টাকাটা রেখে যাও। আমি শেষবারের মতো ওর দিকে তাকালাম। আমার ঠোঁটে তখন একটা তাচ্ছিলের হাসি। রনি, গতরাতে তুমি কি বলেছিলে মনে আছে? ওটা তোমার টাকা, তোমার কঠোর পরিশ্রমের ফল। তাই সেখানে হস্তক্ষেপ করার কোনো অধিকার আমার নেই। ঠিক একইভাবে এটাও আমার টাকা, আমার বোনাস। আমার 3,20,000 টাকার ওপর যেমন তোমার কোনো অধিকার নেই, তেমনি আমার বোনাসের একটা টাকার ওপরও তোমার কোনো অধিকার নেই। আর হ্যাঁ, আমি পুরো ফ্ল্যাটটার দিকে একবার চোখ বুলিয়ে নিলাম। এই মাসের ফ্ল্যাটের কিস্তি আমি অলরেডি পে করে দিয়েছি। কিন্তু সামনের মাস থেকে এটা পুরোপুরি তোমার দায়িত্ব। গ্যাস, বিদ্যুৎ, পানি, ইন্টারনেট আর সোসাইটির সার্ভিং চার্জ, এই সব কিছু আমার নামে ছিল। আমি আগামীকালই সব কানেকশন ডিসকানেক্ট করার নোটিশ দিয়ে দিয়েছি। এবার তোমার নিজের টাকা দিয়ে একা একা সংসার সামলাও। সে কিছু একটা বলে চিৎকার করে আমার দিকে তেড়ে আসার আগেই আমি দড়াম করে দরজাটা বন্ধ করে দিলাম। আমি বিল্ডিং থেকে নেমে একটা ওবার নিলাম এবং সোজা এয়ারপোর্টের দিকে রওনা হলাম। গাড়িটা যত মিটার ধরে এগিয়ে যাচ্ছিল, আমার মনে হচ্ছিল গত 3 বছর ধরে যে নরকটা আমি সহ্য করেছি, সেখান থেকে আমার আত্মা ধীরে ধীরে মুক্তি পাচ্ছে। 3 দিন পর আমেরিকার নিউ ইয়র্কের একটা আধুনিক অ্যাপার্টমেন্টে আমি মাত্রই ইউএস ব্রাঞ্চে আমার প্রথম বড় মিটিং শেষ করেছি। আমাদের টিমের চমৎকার পারফরমেন্সের কারণে ওখানকার বড় বসেরা নিজে এসে আমার প্রশংসা করে গেছেন। নিজের ডেস্কে ফিরে এসে আমি আমার ফোনটা হাতে নিলাম, যেটা গত 3 দিন ধরে সাইলেন্ট মোডে ছিল। যখন স্ক্রিনটা অন করলাম,
নোটিফিকেশনের বন্যায় ফোনটা হ্যাং হওয়ার উপক্রম হলো। ৭৭টা মিসড কল, ভাইবারে ৯৬টা আনরিড মেসেজ। সবগুলো মেসেজ এসেছে মাত্র একজন মানুষের কাছ থেকে, রনি। আমি মেসেজগুলো খুললাম আর দেখতে পেলাম কিভাবে গত ৩ দিনে একটা মানুষের অহংকারী পৃথিবী ধীরে ধীরে চূর্ণ বিচূর্ণ হতাশার সাগরে ডুবে গেছে। প্রথম দিন দুপুর ২টা। দিয়া, তুমি কোথায়? তোমার ব্যাংকের অ্যাকাউন্ট কেন ক্লোজ দেখাচ্ছে? তোমার সাথে যোগাযোগ করা যাচ্ছে না কেন? সিয়াম গুলশানে ওর বন্ধুদের কাছে আটকে আছে, ওর টাকাটা এখনই লাগবে। প্রথম দিন রাত ৮টা। দিয়া, প্লিজ, তুমি কি সত্যি চলে গেছো? তুমি কি ভাবছো এটা কোনো ইয়ার্কি? এক্ষুনি ফিরে এসো। আমি খাবো কি? ফ্রিজে কোনো খাবার নেই, আর তোমার স্টাডি রুমের লকার একদম খালি। ফ্ল্যাটের মূল দলিল কোথায়? দ্বিতীয় দিন সকাল 10টা। দিয়া, একটা রিপ্লাই দাও। আম্মা ফোন করে কাঁদছেন, ওনার বুক ধড়ফড় করছে, কারণ উনি জানতে পেরেছেন তুমি সিয়ামকে টাকা দাওনি। ওনাকে এক্ষুনি ল্যাভিড হাসপাতালে ভর্তি করতে হবে। ৫০,০০০ টাকা লাগবে। টাকাটা বিকাশ বা অ্যাকাউন্টে ট্রান্সফার করো। দ্বিতীয় দিন সন্ধ্যা 7টা। এই ফ্ল্যাটের কারেন্ট আর পানি কেন কেটে দিল? পুরো ফ্ল্যাট অন্ধকার হয়ে আছে। তুমি কিভাবে আমাকে ফেলে এভাবে চলে যেতে পারলে? তুমি কি আসলে আমার স্ত্রী? তৃতীয় দিন সকাল 8টা। দিয়া, প্লিজ কথা বলো। ব্যাংক থেকে মেসেজ এসেছে, এই মাসের ফ্ল্যাটের লোনের কিস্তি না দিলে পেনাল্টি দিতে হবে। ফ্ল্যাট সিজ করার ওয়ার্নিং দিচ্ছে। আমার কাছে কোনো টাকা নেই, গত সপ্তাহে সব টাকা আম্মাকে দিয়ে দিয়েছি। শেষ মেসেজ 5 মিনিট আগে, সব শেষ। সিএমকে জুয়ার টাকার জন্য ক্যাসিনোর লোকরা মারাত্মকভাবে পিটিয়েছে। আম্মা আমার উপর ক্ষেপে গেছেন, আর পকেটে টাকা না থাকায় হাসপাতাল থেকে আমাকে রিলিজ করে দিয়েছে। দিয়া, তুমি কোথায় আছো? একটু দয়া করো, আমাকে বাঁচাও। আমি জানি আমার কোনো অধিকার নেই, প্লিজ আমার কলটা ধরো। আমি স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হলো না, বরং ঠোঁটের কোণে ফুটে উঠল এক চিলতে তৃপ্তির হাসি। আমি ভাবলাম সে বিগত 3 বছরের কথা, যখন আমি নিজেই কষ্ট করে এই সংসারটাকে আগলে রেখেছিলাম, আরও নিজের পুরো টাকা দিয়ে মা ভাইকে রাজকীয় জীবন উপহার দিয়েছিল, আর বিনিময়ে আমাকে দিয়েছিল কেবল অবজ্ঞা আর অপমান। আমি রিপ্লাই বক্সে ক্লিক করলাম, আর মনের সমস্ত শীতলাটা ঢেলে মাত্র 4টে শব্দ টাইপ করলাম। তাতে আমার কি? মেসেজটা পাঠানোর পর আমি ওর নাম্বারটা চিরতরে ব্লক করে দিলাম এবং ফোনটা অফ করে রাখলাম। জানালার বাইরে তখন নিউ ইয়র্কের ঝলমলে আলো, এক নতুন জীবন, যেখানে এমন মানুষদের জন্য কোনো জায়গা নেই যারা শুধু শোষণ করতে জানে, সম্মান দিতে জানে না। নিউ ইয়র্কে 1 মাস দেখতে দেখতে কেটে গেল। আমার কাজের প্রতি নিষ্ঠা দেখে কোম্পানি আমাকে ইউএস ব্রাঞ্চের পার্মানেন্ট প্রজেক্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত করলো। এখানে আমার কাটানো প্রতিটি দিন ছিল মূল্যায়নে ভরপুর, যে সম্মান আমি রনির সাথে থাকার সময় কোনো দিন পাইনি। এক রাতে যখন আমি একটা লোকাল ক্যাফেতে বসে কফি খাচ্ছিলাম, আমার মেইলে ঢাকা থেকে আমার লয়ারে একটা মেইল এলো। এটা ছিল রনির বিরুদ্ধে আমার ফাইল করা আইনি বিচ্ছেদ আর সম্পত্তি বন্টনের পিটিশনের কপি। যেহেতু আদালতে প্রমাণিত হয়েছে যে ফ্ল্যাটের ডাউন পেমেন্ট আমার বিয়ের আগের জমানো টাকা থেকে দেওয়া এবং প্রতি মাসের কিস্তিও আমার স্যালারি থেকে কাটা হয়েছে, তাই ফ্ল্যাটের মালিকানা সাময়িকভাবে আমার নামেই ডিক্লেয়ার করা হয়েছে। মেইলের সাথে আমার সেই ধানমন্ডির ফ্ল্যাটের কিছু বর্তমান ছবিও অ্যাটাচ করা ছিল। আমি তিক্তভাবে হাসলাম। যে ফ্ল্যাটটা একসময় এত গোছানো আর পরিপাটি ছিল, সেটা এখন একটা পরিত্যক্ত গোদামের মতো দেখাচ্ছে। দরজায় লাল রঙের নোটিশ সেটে দেওয়া হয়েছে, ব্যাংক এবং বিল্ডিং কমিটির পক্ষ থেকে বকেয়া পরিশোধ না করার চূড়ান্ত সতর্কতা। আমার লয়ারের দেওয়া তথ্য অনুযায়ী রনি এখন বাধ্য হয়ে ওর মা আর ভাই সিয়ামকে নিয়ে মিরপুরের একটা ছোট পুরনো ভাড়া বাসায় উঠেছে। সিয়ামের পা ক্যাসিনোর পাওনাদারদের মারের কারণে এখন পঙ্গুপ্রায়, আর রনি যে 3,20,000 টাকা বেতনের অহংকার করত, তার অর্ধেকটাই এখন ব্যাংক লোনের দেনা শোধ করতে কেটে নেয়, আর বাকি যা থাকে তা দিয়ে ওর মায়ের ওষুধ আর 3 বেলার ভাত ডালের খরচই জোটে না। কোথায় গেল ওর সেই দামি ব্র্যান্ডের জামা কাপড় আর অহংকার? মার ভাইয়ের সেই অন্তহীন লোভের গর্ত ভরাট করতে গিয়ে ও নিজের সব কিছু বিক্রি করে এখন নিঃস্ব। 5 মাস পর আমি 1 সপ্তাহের জন্য বাংলাদেশে ফিরলাম।
ফ্ল্যাট বিক্রির চূড়ান্ত চুক্তিপত্র সই করা এবং আমাদের ডিভোর্সের আইনি প্রক্রিয়া শেষ করাই ছিল আমার উদ্দেশ্য। আমার লয়ারের চেম্বারে রনির সাথে আমার দেখা হলো। আমি ওকে দেখে প্রায় চিনতেই পারছিলাম না। যে মানুষটা একসময় বুক ফুলিয়ে অহংকারের হাসি হেসে আমার দিকে তাকাতো, সে এখন ঘরের এক কোণে কুঁকড়ে বসে আছে। ওকে দেখে মনে হচ্ছে এক ধাক্কায় বয়স অন্তত 10 বছর বেড়ে গেছে। গায়ের শার্টটা মলিন, চোখের নিচে গভীর কালচে দাগ। যখন সে আমাকে ভেতরে ঢুকতে দেখল, পরনে ফর্মাল স্যুট, চোখে আত্মবিশ্বাস আর এক অপরূপ গাম্ভীর্য। ওর ঠোঁট দুটো হঠাৎ কেঁপে উঠল। দিয়া। ওর গলার স্বর ছিল ভাঙ্গা আর খসখসে। দিয়া, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভুল করেছিলাম। আমি সব বুঝতে পেরেছি। আমার পরিবার, ওরা শুধু আমাকে একটা টাকার মেশিন হিসেবে ব্যবহার করেছে। আমার যখন টাকা শেষ হয়ে গেল, আম্মা আমার উপর দোষ চাপাচ্ছেন। আর সিয়াম এখনও জুয়া খেলার টাকার জন্য চেঁচায়। একমাত্র তুমি একমাত্র মানুষ ছিলে যে আমাকে আসলে ভালোবাসতে। সে উঠে দাঁড়িয়ে আমার হাত ধরার চেষ্টা করলো, কিন্তু আমি এক পা পিছিয়ে গিয়ে একদম শীতল দৃষ্টিতে ওর দিকে তাকালাম। আমি এখানে পেপারে সাইন করতে এসেছি রনি, তোমার অনুশোচনার গল্প শুনতে আসিনি। আমি শান্ত গলায় বললাম, দিয়া প্লিজ চলো, আমরা আবার নতুন করে শুরু করি। এখন থেকে আমার পুরো 3,20,000 টাকার বেতন আমি তোমার হাতে তুলে দেব। এক টাকাও আমি মা ভাইকে দেব না। আমার টাকা তুমি যেভাবে ইচ্ছা খরচ করো, প্লিজ ফিরে এসো। সে অনুনয় করতে করতে আমার সামনে হাঁটু গেড়ে বসে পড়ল, ঠিক তেমনই যেমনটা ওর ভাই মেসেজে হাত জোড় করা ইমোজি পাঠিয়েছিল। আমি ওপর নিচ পর্যন্ত ওকে একবার দেখলাম। মনে কোনো রাগ নেই, কোনো ক্ষোভ নেই, আছে শুধু একরাশ করুণা আর চরম উদাসীনতা। রনি, আমি খুব ধীরে ধীরে বললাম, প্রতিটি শব্দ যেন আদালতের চূড়ান্ত রায়ের মতো শোনালো। আমেরিকায় আমার বর্তমান স্যালারি তোমার এই বেতনের 3 গুণেরও বেশি। আমার নিজের টাকা একলা আমার রাজকীয় জীবন যাপনের জন্য যথেষ্ট, যেখানে কোনো পুরুষের দরকার প্রয়োজন নেই। আমি কলমটা তুলে নিলাম এবং মুহূর্তের মধ্যেই ডিভোর্স পেপারের শেষ পাতায় সই করে দিলাম। তুমি যখন বলেছিলে তোমার টাকার উপর আমার কোনো অধিকার নেই, আমি সেটা মেনে নিয়েছিলাম। আর আজ আমি তোমাকে জানিয়ে যাচ্ছি, আমার জীবন, আমার টাকা আর আমার ভবিষ্যতের ওপর তোমার কথা বলা তো দূরের কথা, দূর থেকে ওকে দেওয়ারও কোনো অধিকার আর অবশিষ্ট নেই। আমি কলমটা টেবিলের ওপর রাখলাম, আমার দামি হ্যান্ডব্যাগটা কাঁধে নিলাম এবং এক মুহূর্ত দ্বিধা না করে ঘুরে দাঁড়ালাম। আমার পেছনে পড়ে রইল এক অহংকারী পুরুষের দুর্বল, অসহায় কান্নার আওয়াজ, যে নিজের ভুয়ো আত্মসম্মান আর অন্ধ মোহের জন্য জীবনের আসল সম্পদকে হারিয়ে ফেলেছে। আমি লয়ারের অফিস থেকে বের হয়ে এলাম। ঢাকার বাইরের তপ্ত রোদও আজ আমার কাছে অদ্ভুত স্নিগ্ধ লাগলো। আমি মুক্ত, আমার অতীত ডাস্টবিনে, আর আমার ভবিষ্যৎ এখন শুধুই আমার নিজের হাতে লেখা। সমাপ্ত। বোনাস গল্প, হবু স্ত্রীর অপমান। দুর্ঘটনা আমাকে ভাঙতে পারেনি, ভেঙে দিয়েছিল মানুষগুলোর মুখোশ। আমি দুর্ঘটনার পর এমন একটি অভিনয় করেছিলাম যেন আমার শরীরের সব হাড় ভেঙে গেছে। তাই হুইল চেয়ারে নিশ্চুপ হয়ে বসে রইলাম, আর সবার সামনে আমার বাগদত্তা তানহাকে বিদ্রূপের হাসি হাসতে দেখলাম। সে আমার দিকে ঝুঁকে ঠোঁট বাঁকিয়ে বলল, নিজের দিকে একবার তাকাও। এখন তুমি আর কিছুই নও, একজন অকেজো পঙ্গু ছাড়া। তার কথায় চারপাশে চাপা হাসি রোল উঠল, কিন্তু কেউ আমার হয়ে একটি কথাও বলল না। শুধু আমাদের বাড়ির কাজের মেয়ে মেঘলা আমার পাশে হাঁটু গেড়ে বসল। সে আলতো করে আমার গায়ের কম্বলটা ঠিক করে দিয়ে মৃদুস্বরে বলল, স্যার, আপনি এখনও সম্মান আর ভালো ব্যবহারের যোগ্য। তার এই ছোট্ট কথাটাই যেন আমার বুকের ভেতর ঝড় তুলে দিল। সেই মুহূর্তেই আমি বুঝে গেলাম আমার জীবনে সত্যিকারের মূল্যবান মানুষটিকে। প্রথমবার যখন আমার বাগদত্তা তানহা আমাকে অকেজো বলেছিল, পুরো হলরুম হাসিতে ফেটে পড়েছিল। দ্বিতীয়বার একই কথা বলার পর আমি সিদ্ধান্ত নিলাম ওদের হাসতে দিই, যতক্ষণ ইচ্ছা হাসুক। আমার নাম মিস্টার ইয়াসিন, দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী কাদের গ্রুপের একমাত্র উত্তরাধিকারী আমি। সেদিন আমি বাবা হাজি আব্দুল কাদেরের মালিকানাধীন 5 তারকা হোটেলের বিশাল বলরুমের মাঝখানে হুইল চেয়ারে বসেছিলাম। ধূসর রঙের একটি কম্বল আমার পা দুটো ঢেকে রেখেছিল। 2 হাত নিস্তেজ মানুষের মতো চেয়ারের চাকায় রাখা।
মাথার উপরে বিশাল ক্রিস্টালের ঝাড়বাতি ঝলমল করছিল। চারদিকে অতিথিদের ভিড়, দামি সুগন্ধির ঘ্রাণ আর ঝকঝকে আলোয় ভরেছিল পুরো হলরুম। সবাই এসেছে আমাকে সুস্থ হয়ে বাড়ি ফেরা উপলক্ষে শুভেচ্ছা জানাতে। কারণ সবাই বিশ্বাস করেছিল ভয়াবহ সড়ক দুর্ঘটনায় আমার মেরুদণ্ড ভেঙে গেছে। কিন্তু সত্যিটা কেবল আমিই জানতাম। আমার শরীরের একটি হাড়ও ভাঙেনি। দুর্ঘটনাটি সত্যিই ঘটেছিল, তবে আমি পঙ্গু হইনি। এ গোপন সত্যটি জানতেন মাত্র ৩ জন মানুষ। আমাদের পারিবারিক চিকিৎসক ডক্টর আরিফ রহমান, আমার ব্যক্তিগত আইনজীবী অ্যাডভোকেট মাহবুব আলম এবং নিরাপত্তা প্রধান মেজর সাইফুল ইসলাম। বাকি সবাই ঠিক সেটাই বিশ্বাস করেছিল যা আমি তাদের বিশ্বাস করাতে চেয়েছিলাম। বিশেষ করে তানহা। রূপালী রঙের দামে গ্রাউন্ড পরে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তার হাতে থাকা হীরার আংটিটি আলোয় এমনভাবে ঝলসে উঠছিল যেন সেটাও আমাকে অপমান করার জন্য প্রস্তুত। তার পেছনে দাঁড়িয়েছিল আমার চাচা কামরুল হোসেন, চাচাতো ভাই ইমরান, চাচাতো বোন সাদিয়া, আমার সবচেয়ে কাছের বন্ধু রায়হান, ব্যবসায়িক অংশীদার ফারহান চৌধুরী, আর অসংখ্য আত্মীয় স্বজন ও অতিথি। তানহা আমার সামনে এসে দাঁড়ালো। তারপর ঠান্ডা কণ্ঠে বলল, নিজের দিকে তাকাও। এখন তুমি কিছুই নও, একজন অকেজো পঙ্গু। চারপাশে কয়েকজন অবাক হয়ে তাকালেও কেউ প্রতিবাদ করল না। চাচা কামরুল হোসেন মুখ ফিরিয়ে নিলেন। আমার সবচেয়ে কাছের বন্ধু রায়হান চোখ নিচু করে দাঁড়িয়ে রইল। আর তানহার মা শারমিন আক্তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি ফুটিয়ে সবকিছু উপভোগ করতে লাগলেন। আমি নির্বিকার হয়ে বসে রইলাম। তানহা আমার কম্বলে নখ দিয়ে টোকা মেরে বলল, আমি ভেবেছিলাম একজন ক্ষমতাবান মানুষকে বিয়ে করব, কোনো বোঝাকে নয়। আমি শান্ত গলায় বললাম, তানহা, আমাদের বাগদান এখনো ভাঙেনি। সে ব্যঙ্গের হাসি হেসে বলল, এখনো না, তবে বেশি দিন নয়। যেদিন কোম্পানির বোর্ড বুঝবে মিস্টার ইয়াসিন নিজের পায়ে দাঁড়িয়ে একটি মিটিংয়েও যেতে পারে না, সেদিনই সব শেষ হয়ে যাবে। তার ওই একটি বাক্যই আমাকে সব বুঝিয়ে দিল। সে আমার জন্য কষ্ট পাচ্ছিল না, সে অপেক্ষা করছিল কবে আমার সাম্রাজ্য ধসে পড়বে। ঠিক তখনই আমার পাশে এসে হাঁটু গেড়ে বসল মেঘলা। সে আলতো করে আমার গায়ের কম্বলটি ঠিক করে দিয়ে খুব আস্তে বলল, স্যার, মানুষকে তার দুর্বলতার জন্য নয়, তার মানুষ হওয়ার জন্য সম্মান করা উচিত। আপনি এখনও সেই সম্মানের যোগ্য। তার কণ্ঠস্বর ছিল নরম, কিন্তু সেই কথাগুলো যেন পুরো বলরুমের সব কোলাহল ভেদ করে সরাসরি আমার হৃদয়ে গিয়ে আঘাত করল। তানহা বিরক্ত হয়ে বলল, কি আবেগঘন দৃশ্য! এখন দেখছি কাজের মেয়েটাই ওর জন্য মায়া দেখাচ্ছে। মেঘলা মাথা নিচু করল, কিন্তু সে আমার পাশ থেকে একটুও সরে গেল না। আমি তার শান্ত হাতটির দিকে তাকিয়ে রইলাম। মনে পড়ে গেল আমি অসুস্থ হলে কাউকে কিছু না বলেও ওষুধ এনে দেওয়া মেয়েটিকে, সবাই অবহেলা করলেও আমাকে সম্মান দিয়ে কথা বলা মেয়েটিকে, আর প্রতিবার তানহার অপমান নীরবে সহ্য করা সেই মানুষটিকে। অবশেষে আমি বুঝলাম, দুর্ঘটনা মানুষকে ভাঙতে পারেনি। দুর্ঘটনা শুধু আমার চারপাশের মানুষগুলোর আসল মুখোশ খুলে দিয়েছে। বলরুমের ভেতরে তখনও অতিথিদের ফিসফাস থামেনি। কেউ আমার দিকে করুণার দৃষ্টিতে তাকিয়েছিল, কেউ আবার মুখ ফিরিয়ে হাসছিল। আমি হুইল চেয়ারে নিশ্চুপ হয়ে বসেছিলাম, যেন তানহার প্রতিটি অপমান আমার কানে পৌঁছাচ্ছে না। অথচ ভেতরে ভেতরে আমি প্রতিটি শব্দ, প্রতিটি মুখভঙ্গি, প্রতিটি দৃষ্টি নিজের স্মৃতিতে গেঁথে নিচ্ছিলাম। মানুষ যখন ভাবে আপনি অসহায়, তখনই তারা নিজেদের আসল চেহারা সবচেয়ে সহজেই প্রকাশ করে। আর আমি ঠিক সেটাই দেখতে চেয়েছিলাম। দুর্ঘটনার আগে যাদের আমি নিজের মানুষ বলে বিশ্বাস করতাম, আজ তাদের মুখে এক ফোঁটা সহানুভূতিও নেই, যেন আমি আর মানুষ নই, বরং ভাঙ্গা একটি যন্ত্র, যার কোনো মূল্য নেই। মেঘলা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার চোখ দুটো লাল হয়ে উঠেছিল, কিন্তু সে কাউকে কিছু বলল না। আমার কম্বলটা আরেকবার ঠিক করে দিয়ে সে আস্তে করে বলল, স্যার, আপনার ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। আমি মাথা নাড়লাম। সে বুঝে গেল আমি কথা বলতে চাই না। ঠিক তখনই তানহা আবার ব্যঙ্গ করে বলল, দেখেছ, এখন একজন কাজের মেয়েই ওর সবচেয়ে কাছের মানুষ। সত্যি করুণ। তার কথায় কয়েকজন অতিথি আবারও মুচকি এসে উঠল। আমি শুধু তানহার দিকে একবার তাকালাম। সেই দৃষ্টিতে কোনো রাগ ছিল না, কোনো অভিমানও ছিল না, ছিল শুধু এক ধরনের নীরব সিদ্ধান্ত। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ পর আমাকে বাড়িতে নিয়ে আসা হলো।
বিশাল অট্টালিকার সামনে সারি সারি নিরাপত্তারক্ষী দাঁড়িয়েছিল। সবাই আমাকে করুণা ভরা চোখে দেখছিল, কিন্তু আমি জানতাম এবারের ভেতরে এখন সবচেয়ে বড় নাটক শুরু হতে যাচ্ছে। কারণ দুর্ঘটনার পর আমি ইচ্ছা করে ঘোষণা করেছিলাম অন্তত 6 মাস আমি ব্যবসার কোনো দায়িত্ব নেব না। এই খবর শোনার পর থেকেই অনেকেই মনে মনে নিজের হিসাব কষতে শুরু করেছে। রাতে নিজের ঘরে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। হুইল চেয়ারটা জানালার পাশে রাখা, দরজায় ভেজানো ছিল। কয়েক মিনিট পর আস্তে করে দরজায় টোকা পড়ল। ভেতরে আসুন বলতেই ডক্টর আরিফ রহমান, অ্যাডভোকেট মাহবুব আলম এবং মেজর সাইফুল ইসলাম ভেতরে প্রবেশ করলেন। দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই আমি কম্বল সরিয়ে ধীরে ধীরে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ালাম। তিনজনের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। ডক্টর আরিফ বললেন, আপনি যতটা অভিনয় করছেন ততটাই ঝুঁকি নিচ্ছেন। কেউ যদি হঠাৎ দেখে ফেলে? আমি শান্ত গলায় বললাম, দেখে ফেলে খেলা এখানেই শেষ। কিন্তু আমি এখনো কাউকে বিশ্বাস করি না। অ্যাডভোকেট মাহবুব আলম টেবিলের ওপর কয়েকটি ফাইল রেখে বললেন, আপনার সন্দেহ ঠিক ছিল। গত 3 দিনে কোম্পানির কিছু গুরুত্বপূর্ণ নথি সরানোর চেষ্টা হয়েছে। আমি ভ্রুকুচকে বললাম, কে করেছে? তিনি ধীরে ধীরে একটি ছবি আমার সামনে রাখলেন। ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে আমার চাচাতো ভাই ইমরান গভীর রাতে কোম্পানির গোপন আর্কাইভে ঢুকছে। আমার ঠোঁটে হালকা হাসি ফুটে উঠল। শুরু হয়ে গেছে তাহলে। মেজর সাইফুল বললেন, শুধু ইমরান নয়, আপনার বন্ধু রায়হানও গতকাল ফারহান চৌধুরীর সঙ্গে গোপনে দেখা করেছে। আমাদের লোকেরা তাদের অনুসরণ করেছে। আমি দীর্ঘশ্বাস ফেললাম। রায়হান, যাকে আমি ভাইয়ের থেকেও বেশি বিশ্বাস করতাম, সেও? কষ্টটা বুকের ভেতরে জমে উঠলেও মুখে তা প্রকাশ করলাম না, কারণ এখন আবেগ দেখানোর সময় নয়। ঠিক তখনই দরজায় আবার শব্দ হলো। আমি দ্রুত হুইল চেয়ারে বসে পড়লাম। কম্বল টেনে দিলাম পায়ের ওপর। মেঘলা ট্রে হাতে ভেতরে ঢুকলো। গরম স্যুপ আর ওষুধ নিয়ে এসেছে। সে ভেতরে তিনজনকে দেখে একটু অবাক হলেও কিছু জিজ্ঞেস করল না। ট্রেটা টেবিলে রেখে বলল, স্যার, ডাক্তার সাহেব বলেছেন সময় মতো খেতে হবে। ডক্টর আরিফ মুচকি এসে বললেন, ঠিকই বলেছে। মেঘলা আমার সামনে বাটি এগিয়ে দিল। আমি ইচ্ছা করে হাত কাঁপানোর অভিনয় করলাম। সঙ্গে সঙ্গে সে চামচে স্যুপ তুলে আমার দিকে বাড়িয়ে দিল। আমি এক মুহূর্ত তার মুখের দিকে তাকিয়ে রইলাম। এই বাড়িতে এত মানুষ, কিন্তু একজনও আমার অভিনয় দেখে বিরক্ত না হয়ে বিনিময়ে কিছু না চেয়ে শুধু মানুষ হিসেবে পাশে দাঁড়িয়েছে। সে মেঘলা। সে বেরিয়ে যাওয়ার পর মেজর সাইফুল নিচু গলায় বললেন, স্যার, এই মেয়েটাকে বিশ্বাস করা যায়? আমি ধীরে ধীরে বললাম, আমি জানি। পরদিন সকাল। পুরো বাড়িতে অদ্ভুত ব্যস্ততা। তানহা খুব সকালে চলে এসেছে। ড্রয়িং রুমে বসে সে আমার চাচা কামরুল হোসেন, ইমরান এবং তার মা শারমিন আক্তারের সঙ্গে কথা বলছিল। আমি হুইল চেয়ারে বসে দূর থেকে সব শুনছিলাম। তানহা নিচু গলায় বলল, আর কয়েকটা দিন অপেক্ষা করুন। বোর্ড মিটিংয়ে ওকে অযোগ্য ঘোষণা করানো গেলেই সব শেষ। ইমরান মুচকি এসে বলল, তারপর পুরো কোম্পানির নিয়ন্ত্রণ আমাদের হাতে। শারমিন আক্তার বললেন, তবে সাবধানে খেলতে হবে। বুড়ো হাজী আব্দুল কাদের এখনও ছেলেকে খুব ভালোবাসে। তানহা আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, ওনার ভালোবাসা দিয়ে কোম্পানি চলে না। ব্যবসায় দরকার সক্ষম মানুষ। একজন পঙ্গু সিইওকে কেউ মেনে নেবে না। তাদের প্রতিটি কথা আমার কানে স্পষ্ট শোনাচ্ছিল। আমি মাথা নিচু করে বসে রইলাম, কারণ আজ যদি আমি উঠে দাঁড়াই তাহলে শুধু সত্যটাই প্রকাশ পাবে। কিন্তু যদি আরও কিছুদিন অপেক্ষা করি তাহলে তাদের সব অপরাধের প্রমাণ আমার হাতে চলে আসবে। ঠিক তখনই মেঘলা এসে বলল, স্যার, আপনার নাস্তা তৈরি। তানহা ঠোঁট বাঁকিয়ে বলল, বাহ, কাজের মেয়েটা তো এখন পুরো নার্স হয়ে গেছে। মেঘলা কোনো উত্তর দিল না। সে শুধু আমার হুইল চেয়ারটা ধীরে ধীরে ঘুরিয়ে ডাইনিংয়ের দিকে নিয়ে যেতে লাগলো। আমি একবার পিছন ফিরে তানহার দিকে তাকালাম। সে তখনও হাসছিল, কিন্তু আমি মনে মনে শুধু একটি কথাই বললাম, হাসো তানহা, খুব বেশি দিন নয়। যেদিন আমি নিজের পায়ে দাঁড়াবো সেদিন তোমাদের প্রত্যেকের মুখের এই হাসি চিরদিনের জন্য মুছে যাবে। সকালের সূর্যের আলো বিশাল কাচের জানালা ভেদ করে ড্রয়িং রুমের সাদা মার্বেল মেঝেতে পড়ছিল। পুরো বাড়িটা যেন আগের মতোই ব্যস্ত, কিন্তু আমার কাছে সবকিছু বদলে গেছে। এই বাড়ির প্রতিটি দেয়াল, প্রতিটি মুখ, প্রতিটি হাসির আড়ালে আমি এখন অন্য এক সত্য দেখতে পাচ্ছি।
আমি হুইল চেয়ারে বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। দূরে বাগানের মালি ফুলে পানি দিচ্ছে, পাখিরা উড়ে বেড়াচ্ছে। প্রকৃতি যেন কিছুই জানে না। মানুষের ভেতরে লোভ, বিশ্বাসঘাতকতার মুখোশের গল্প। মেঘলা ধীরে ধীরে ঘরে ঢুকে সকালে নাস্তার টেবিলে রাখল। সে আগের মতোই শান্ত। তার চোখে কোনো করুণা নেই, আছে শুধু আন্তরিকতা। সে আমার সামনে বসে নরম গলায় বলল, স্যার, আপনি আজও ঠিকমতো ঘুমাননি, তাই না? আমি হালকা হেসে বললাম, তুমি বুঝলে কি করে? মেঘলা মৃদু হাসল। যারা মানুষের মুখ দেখে তাদের কষ্ট বুঝতে শিখে, তারা ঘুমহীন চোখও চিনতে পারে। তার কথায় আমার বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। এতদিন আমি যার সঙ্গে 7 বছর সম্পর্ক রেখেছি, সে কখনো আমার ক্লান্ত চোখ দেখে কিছু বুঝতে পারেনি। অথচ এই মেয়েটা, যে আমাদের বাড়িতে কাজ করে, সে আমার না বলা কষ্ট পড়ে ফেলছে। ঠিক তখনই নিচতলা থেকে তানহার উচ্চস্বরে হাসির শব্দ ভেসে এলো। আমি জানালার পাশে গিয়ে দেখলাম সে ইমরান আর রায়হানের সঙ্গে গল্প করছে। তাদের হাসি দেখে মনে হচ্ছিল যেন বাড়িতে কোনো উৎসব চলছে। আমি চুপচাপ ফিরে এসে মেজর সাইফুলকে ফোন করলাম, সবকিছু নজরে রাখুন। ওপাশ থেকে ভেসে এলো, স্যার, গতরাতেও ওরা কোম্পানির কিছু নথি নিয়ে আলোচনা করেছে। আমরা অডিও রেকর্ড করেছি। আমি বললাম, কাউকে এখনই আটকাবেন না। যত বড় জাল ফেলবে, তত বড় প্রমাণ পাব। সেদিন দুপুরে বাবা হাজি আব্দুল কাদের আমার ঘরে এলেন। কয়েকদিনের মধ্যে মানুষটাকে যেন অনেক বড় লাগছিল। তিনি আমার মাথায় হাত রেখে বললেন, বাবা, তোর এই অবস্থা আমি সহ্য করতে পারছি না। যদি আমার 2 পা কেটে তোর শরীরে লাগিয়ে দিতে পারতাম, তবুও রাজি ছিলাম। আমি বাবার চোখের জল দেখে নিজেকে সামলাতে কষ্ট পাচ্ছিলাম, কিন্তু অভিনয়টা ভাঙা যাবে না। আমি শুধু বাবার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি ঠিক আছি আব্বু। তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, কোম্পানির বোর্ড মিটিং আগামী সপ্তাহে। সবাই চাইছে তুই পথ ছেড়ে দে, কিন্তু আমি কাউকে কিছু বলিনি। আমি শান্ত গলায় বললাম, যা হওয়ার হবে। বাবা চলে যাওয়ার পর আমি চোখ বন্ধ করলাম। মানুষটা শুধু একজন শিল্পপতি নন, একজন অসহায় বাবা। আমার অভিনয়ের কারণে তাকেও কষ্ট পেতে হচ্ছে, কিন্তু এই কষ্ট একদিন তার চারপাশের শত্রুদের সামনে এনে দেবে। সন্ধ্যার দিকে বাড়িতে একটি ছোট পারিবারিক বৈঠক বসল। তানহা সবার সামনে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলল, আমি অনেক ভেবেছি, ইয়াসিনকে আমি কষ্ট দিতে চাই না, কিন্তু একজন অসুস্থ মানুষকে বিয়ে করলে আমার জীবন যেমন নষ্ট হবে, আমার জীবনও শেষ হয়ে যাবে। তাই আমি চাই আমাদের বাগদান এখানেই শেষ হোক। কথাগুলো এমনভাবে বলল যেন সে আমার জন্য বিরাট ত্যাগ স্বীকার করছে। চাচা কামরুল সঙ্গে সঙ্গে বললেন, মেয়েটা ভুল কিছু বলেনি, বাস্তবতা মেনে নেওয়াই ভালো। ইমরান মাথা নেড়ে যোগ করল, কোম্পানিরও একজন শক্তিশালী নেতৃত্ব দরকার। রায়হানও চুপ করে রইল। যে মানুষটা একসময় বলেছিল, বন্ধু, তুই পড়ে গেলে আমি তোকে ধরে তুলব, আজ সে আমার দিকে তাকাতেও পারছি না। আমি মাথা নিচু করে বসে থাকলাম, মনে মনে শুধু হিসাব করছিলাম, আর কয়টা দিন। ঠিক তখনই মেঘলা ট্রে হাতে ভেতরে ঢুকল। সে সবার সামনে খুব স্বাভাবিকভাবে আমার পাশে দাঁড়িয়ে বলল, স্যার, আপনার ওষুধ। তানহা বিরক্ত হয়ে বলল, তুমি কি সবসময় ওর পাশেই থাকবে? মেঘলা ভদ্রভাবে উত্তর দিল, যতদিন স্যারের আমাকে দরকার হবে ততদিন থাকব। তোমার মতো একটা কাজের মেয়ের এত সাহস? মেঘলা এবার মাথা তুলে সরাসরি তানহার চোখের দিকে তাকালো। মানুষকে সম্মান করতে সাহস লাগে না ম্যাডাম, অপমান করতে লাগে। পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। তানহার মুখ রাগে লাল হয়ে উঠল। সে হাত তুলে মেঘলাকে চড় মারতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে আমি হুইল চেয়ারের হাতল এত জোরে চেপে ধরলাম যে আঙ্গুলের শিরাগুলো ফুলে উঠল। নিজের রাগকে দমিয়ে রাখলাম। এখন উঠে দাঁড়ালে সব শেষ। তানহার হাত মাঝপথেই থেমে গেল। কারণ বাবা হাজি আব্দুল কাদের কঠিন কণ্ঠে বললেন, এই বাড়িতে কাজ করে বলে কেউ অসম্মানের যোগ্য নয়। তানহা অপ্রস্তুত হয়ে হাত নামিয়ে নিল। রাত গভীর হলে মেজর সাইফুল আবার এলেন। তিনি একটি পেন ড্রাইভ আমার হাতে দিয়ে বললেন, স্যার, সব প্রমাণ এখানে আছে। তানহা, ইমরান, ফারহান আর রায়হানের সব কথোপকথন রেকর্ড হয়েছে। তারা শুধু কোম্পানি দখল করতে চায় না, দুর্ঘটনার পর আপনার অক্ষমতার সুযোগ নিয়ে সে আরও নিজেদের নামে নেওয়ার পরিকল্পনা করেছে। আমি পেন ড্রাইভটি হাতে নিয়ে কিছুক্ষণ চুপ করে থাকলাম। তারপর ধীরে ধীরে বললাম, আগামী বোর্ড মিটিংয়ে সবাইকে উপস্থিত থাকতে বলুন, কোনো অজুহাত যেন না থাকে। জি স্যার। আমি জানালার বাইরেই তাকালাম।
দূরে আকাশে কালো মেঘ জমছে। মনে হচ্ছিল প্রকৃতিও যেন একটি ঝড়ের অপেক্ষায়। আর সেই ঝড়ে এবার মুখোশ পরে থাকা প্রতিটি মানুষ উড়ে যাবে। আমি মনে মনে বললাম, তানহা, তোমরা ভেবেছ আমি শেষ হয়ে গেছি, অথচ তোমরা জানো না খেলা এখনো শুরুই হয়নি। আগামীকাল তোমাদের জীবনের সবচেয়ে বড় ধাক্কা অপেক্ষা করছে। পরদিন সকাল থেকে কাদের গ্রুপের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অস্বাভাবিক ব্যস্ততা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বোর্ড সদস্য, পরিচালক এবং বড় বড় শেয়ার হোল্ডাররা এসে উপস্থিত হয়েছেন। আজকের মিটিংয়ের একটাই আলোচ্য বিষয়, মিস্টার ইয়াসিন কি এখনও কোম্পানির নেতৃত্ব দেওয়ার যোগ্য? সবার চোখ তখন বোর্ডরুমের দরজার দিকে। কিছুক্ষণ পর নিরাপত্তারক্ষীরা হুইল চেয়ারে বসা আমাকে ভেতরে নিয়ে এলো। আমার পেছনে বাবা হাজী আব্দুল কাদের, ডক্টর আরিফ রহমান, অ্যাডভোকেট মাহবুব আলম এবং মেজর সাইফুল ইসলাম হাঁটছিলেন। তানহা, ইমরান, কামরুল হোসেন, রায়হান ও ফারহান একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসল। তাদের চোখে মুখে ছিল নিশ্চিত জয়ের আনন্দ। মিটিং শুরু হতেই ইমরান উঠে দাঁড়িয়ে বলল, আমরা সবাই ইয়াসিন ভাইকে সম্মান করি, কিন্তু বাস্তবতা হলো একজন পঙ্গু মানুষ এত বড় শিল্পগোষ্ঠী পরিচালনা করতে পারবেন না। তাই আমি নতুন ব্যবস্থাপনা কমিটি গঠনের প্রস্তাব দিচ্ছি। ফারহান সঙ্গে সঙ্গে সেই প্রস্তাবে সমর্থন দিল। তানহাও নাটকীয় ভঙ্গিতে চোখ মুছতে মুছতে বলল, আমি ওনাকে ভালোবাসতাম, কিন্তু ভাগ্য আমাদের সঙ্গে নিষ্ঠুরতা করেছে। আমি চাই না উনি আর কষ্ট পান। বোর্ডরুমে চাপা গুঞ্জন শুরু হলো। আমি এতক্ষণ মাথা নিচু করে বসেছিলাম। তারপর ধীরে ধীরে বললাম, সবাই কি নিজের বক্তব্য শেষ করেছেন? কেউ কিছু বলল না। আমি আবার বললাম, তাহলে এবার আমার পালা। ঘরের ভেতর নিস্তব্ধতা নেমে এলো। আমি কম্বলটা সরিয়ে দিলাম। তারপর ধীরে ধীরে হুইল চেয়ারে 2 হাতল ধরে উঠে দাঁড়ালাম। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, তারপর সম্পূর্ণ সোজা হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে রইলাম। বোর্ডরুমে যেন সময় থেমে গেল। তানহার চোখ বিস্ফোরিত। ইমরানের মুখ সাদা হয়ে গেছে। রায়হানের ঠোঁট কাঁপছে। ফারহানের হাত থেকে ফাইল মেঝেতে পড়ে গেল। আমি এক পা, তারপর আরেক পা এগিয়ে গেলাম। হুইল চেয়ারটা পেছনে ফেলে বোর্ডরুমের মাঝখানে দাঁড়িয়ে শান্ত কণ্ঠে বললাম, দুঃখিত, আমি পঙ্গু নই। এক মুহূর্তের মধ্যে পুরো ঘর বিস্ময়ে ফেটে পড়ল। তানহা কাপা গলায় বলল, এটা কিভাবে সম্ভব? আমি মুচকি এসে উত্তর দিলাম, যেভাবে তোমাদের অভিনয় সম্ভব হয়েছে সেভাবে আমারটাও। এরপর আমি ইশারা করতেই বড় স্ক্রিনে একের পর এক ভিডিও চালু হলো। প্রথম ভিডিওতে দেখা গেল ইমরান ও ফারহান কোম্পানির গোপন নথি চুরি করার পরিকল্পনা করছে। দ্বিতীয় ভিডিওতে তানহা বলছে, ইয়াসিন যদি সত্যি পঙ্গু হয় তাহলে কোম্পানিটা আমাদের হাতে চলে আসবে। তৃতীয় ভিডিওতে রায়হান সব তথ্য তাদের কাছে পৌঁছে দিচ্ছে। একটি ভিডিও শেষ হতে না হতেই আরেকটি শুরু হচ্ছিল। বোর্ড সদস্যের মুখে ঘৃণা স্পষ্ট হয়ে উঠল। আমি ধীরে ধীরে বললাম, আমি দুর্ঘটনায় আহত হয়েছিলাম ঠিকই, কিন্তু পঙ্গু হয়নি। আমি শুধু দেখতে চেয়েছিলাম আমার পাশে কে থাকে আর কে আমার পতনের অপেক্ষায় থাকে। তানহা হঠাৎ আমার সামনে এসে হাঁটু গেড়ে বসে পড়ল। চোখের পানি ফেলে বলল, ইয়াসিন, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে ভালোবাসি। আমি ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বললাম, তুমি আমাকে নও, আমার সম্পদকে ভালোবেসেছিলে। আমি নিজের আঙ্গুল থেকে বাগদানের আংটিটি খুলে তার হাতে দিয়ে বললাম, আজ থেকে আমাদের সব সম্পর্ক শেষ। তানহা কান্নায় ভেঙে পড়ল। এরপর আমি ইমরানের দিকে তাকালাম। রক্তের সম্পর্ক বিশ্বাসঘাতকতার লাইসেন্স নয়। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বললেন, আজ থেকে কামরুল হোসেন এবং ইমরান কাদের গ্রুপের সব পদ থেকে বহিষ্কৃত। অ্যাডভোকেট মাহবুব আলম জানালেন, সব প্রমাণ ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে। মেজর সাইফুল দরজা খুলতেই পুলিশ ভেতরে প্রবেশ করল। ইমরান, ফারহান এবং তাদের সহযোগীদের নিয়ে যাওয়া হলো। রায়হান মাথা নিচু করে দাঁড়িয়েছিল। সে কাঁদতে কাঁদতে বলল, বন্ধু, একবার ক্ষমা করে দে। আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, বিশ্বাস একবার ভাঙলে সেটার আগের মতো জোড়া লাগে না। সে মাথা নিচু করে চলে গেল। সবকিছু শেষ হওয়ার পর আমি বাড়িতে ফিরে এলাম। সেদিন সন্ধ্যায় বাগানে একা বসেছিলাম। মেঘলা চুপচাপ 1 কাপ চা নিয়ে আমার পাশে রাখল। সে আগের মতোই মাথা নিচু করে বলল, স্যার, আজ আপনি জিতে গেছেন। আমি মৃদু হেসে বললাম, না মেঘলা, আজ আমি শুধু মানুষ চিনতে শিখেছি।
সে চলে যেতে উদ্যত হলে আমি তাকে ডাকলাম, মেঘলা। সে ফিরে তাকালো। আমি বললাম, যখন সবাই আমাকে বোঝা ভেবেছিল, তখন তুমি আমাকে মানুষ ভেবেছিলে। তোমার সেই সম্মান আমি কোনোদিন ভুলব না। মেঘলার চোখ ভিজে উঠল। সে বলল, আমি শুধু আমার দায়িত্ব করেছি স্যার। আমি মাথা নেড়ে বললাম, না, দায়িত্বের চেয়েও অনেক বেশি করেছো। কয়েক মাস পরে কাদের গ্রুপ আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠল। কোম্পানির বার্ষিক অনুষ্ঠানে হাজারো অতিথির সামনে আমি মঞ্চে উঠে বললাম, জীবনের টাকা হারালে আবার পাওয়া যায়, ব্যবসা হারালে গড়ে তোলা যায়, কিন্তু ভুল মানুষকে বিশ্বাস করলে সেই ক্ষত সহজে সারে না। আরেকজন মানুষের আসল পরিচয় তার সুখের দিনে নয়, আপনার দুর্দিনে প্রকাশ পায়। এরপর আমি সবার সামনে মেঘলাকে মঞ্চে ডাকলাম। পুরো হলরুম মুখরিত হয়ে উঠল। আমি বললাম, আজ থেকে মেঘলা এ বাড়ির কাজের মেয়ে নয়, সে আমাদের পরিবারের একজন সম্মানিত সদস্য। তার পড়াশোনা, ভবিষ্যৎ এবং সব দায়িত্ব আজ থেকে আমার। মেঘলার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে কিছু বলতে পারল না। আমি শুধু আকাশের দিকে তাকিয়ে মনে মনে বললাম, ধন্যবাদ সেই দুর্ঘটনাকে, কারণ সেটা আমার শরীর ভাঙেনি, ভেঙে দিয়েছিল মানুষগুলোর মুখোশ। সমাপ্ত।